হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতবিদ অধ্যায়ের উপর আমরা কিছু গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করি। আচ্ছা, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে আমাদের বলা আছে 2 ভোল্ট তড়িৎ চালক শক্তি ও 1 ওহম আন্তরোধ বিশিষ্ট 5টি তড়িৎ কোষকে শ্রেণীদের সাহায্যে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 60 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারের সাথে যুক্ত করা হলো। পরিবাহী তারে রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে 4.2 ইন্টু 10⁻³ এখন গ নম্বরে আমাদের কি বলা আছে? গ নম্বরে আমাদের বলা আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী তারটি রোধ নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা রোধের উষ্ণতা গুণাঙ্কের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর রোধ নির্ণয়ের সূত্র কিন্তু আমরা অলরেডি জানি। সূত্রটা কিরকম ছিল? যে আর থিটা ইকুয়াল টু আর ও ওয়ান প্লাস আলফা থিটা। এখানে থিটাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় আমাকে পরিবাহীর রোধটা বের করতে হবে, এবং এখানে আর ওটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বা R0 এটাকে বলা হয়। তো সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের রোধের মান। আর আর থিটা হচ্ছে যে তাপমাত্রায় আমরা পরিবাহীর রোধটা বের করবো সেই রোধ। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কি বলা আছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের রোধ বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি প্রথমত দেখবো কি, এখানে যদি আর থিটা ওয়ান ধরি আমরা, আর থিটা ওয়ান এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আর ও ইন্টু ওয়ান প্লাস আলফা থিটা ওয়ান। ঠিক আছে? আলফা থিটা ওয়ান। ঠিক আছে? আচ্ছা, তাহলে থিটা ওয়ান থিটা টু কি আমরা কিন্তু আগে একটু শব্দ ডিফাইন করে নেই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের প্রথম ক্ষেত্রে কি বলছে, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 60 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী। মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ কত ছিল? 60 ওহম, তাই না? তার মানে থিটা ওয়ান মধ্যে ছিল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপর আর ওয়ান তাহলে কত ছিল? 60 ডিগ্রি, সরি, 60 ওহম। আচ্ছা, তারপর থিটা টু আমাকে বের করতে বলছে এখানে 100 ডিগ্রি। ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের আর টুটা বের করতে হবে মেনলি। আর টু বের করতে হবে। আর টু কত? তো আমরা সূত্র সাথে এখানে আমরা যা যা ধরছি তার উপর ভিত্তি করে যদি এখন সূত্রটা লিখি, তখন কি চলে আসবে দেখি। এখানে আসবে হচ্ছে আর থিটা টু ইকুয়াল টু হচ্ছে আর ও ওয়ান প্লাস আলফা ইন্টু থিটা টু। তারপর আর থিটা ওয়ান সমান কত? আর থিটা আর ও প্লাস ওয়ান প্লাস আলফা থিটা ওয়ান। আমরা প্রথমটাকে 1 নং সমীকরণ দিব এবং দ্বিতীয়টাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা দেখবো যে আমরা যদি 2/1 এটা আমরা এক অথবা 1 কে 2 দ্বারা ভাগ করি, 1 নং সমীকরণকে 2 দ্বারা যদি ভাগ করি, তখন আমার কি আসে? আর থিটা ওয়ান বাই হচ্ছে আর থিটা টু ইকুয়াল টু কত? আর ও ইন্টু ওয়ান প্লাস, সরি এখানে আমি একটু ভুল করছি, এখানে উল্টা করে লিখছি আমি। এখানে হবে আর থিটা টু বাই আর থিটা ওয়ান ইকুয়াল, এখানে উপরে থাকবে হচ্ছে আর 0 1 প্লাস আলফা থিটা টু বাই নিচে কত থাকবে? আর ও ওয়ান প্লাস আলফা থিটা ওয়ান। এখন আমাদের দেখো এখানে আর ও এবং আর ও কিন্তু কাটাকাটি চলবে। তাহলে আমাদের এই মানগুলো আমরা বসাই দিই। দেখো এখানে আমাদের কিসের মান বের করতে হবে? আমরা জানি যে আর থিটা টু বের করতে হবে। ঠিক আছে? মানে থিটা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আর এর মান কত সেটা বের করতে হবে। এটাকে আমরা ধরেছিলাম আর টু। তাহলে এখানে কি হবে? আমরা যদি আর থিটা ওয়ান ইন্টু, তাহলে এটা কাটাকুটি চলে যায়, তাহলে উপরে কি থাকবে? ওয়ান প্লাস আলফা ইন্টু 25, সরি, আলফা ইন্টু 100, এখানে থাকবে আলফা ইন্টু 100, যেহেতু থিটা টু আমরা 100 ধরেছি। তারপর এখানে কি? ওয়ান প্লাস আলফা ইন্টু কত? থিটা ওয়ান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস আমি ধরছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আর থিটা ওয়ান এর মান জানি বা আর ওয়ান এর মান জানি, সেটা হচ্ছে 60। তারপর এখানে আলফার মান আমরা জানি। আলফাটা কি আসলে এখানে? আলফা হচ্ছে, এখানে আমাদের বলাই আছে যে রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফার মান আমাদের কত দেওয়া আছে? 4.2 ইন্টু 10⁻³ 4.2 ইন্টু
টেন ইনভার্স থ্রি, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা সবগুলোর মান বসাবো। মান বসানোর পর আমরা আর আর টু বা আর থিটা টু আমরা যাই ধরি না কেন, আর থিটা টু বা আর টু যাই ধরি, আমরা সেটার মান কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। সেটা আমরা আর টু ধরছি, তাহলে আমরা আর টুটাই বের করি, এখানে কিন্তু আমাদের আর টু বলা আসছে। আর টু তাহলে কত আসবে, আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আর থিটা ওয়ান বা আর ওয়ান এর মান বসাই দিলে এই অ্যান্সার আসবে হচ্ছে 77.1। তার মানে আমাদের মেনলি এখানে রোধের উষ্ণতা ভিত্তিক গুণাঙ্ক যেটা আছে সেই কনসেপ্টের উপর বেস করে আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিমাণের রোধ নির্ণয়ের সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করছি এখানে, জাস্ট একটা ছিল। ঠিক আছে, তাহলে চলো আমরা খ নম্বর প্রশ্ন দেখি কি বলা আছে। খ নম্বর প্রশ্নে বলা আছে যদি সকল তড়িৎ কোষগুলো সমান্তরালে সাজিয়ে একইভাবে যুক্ত করলে প্রবাহের পরিবর্তন কিরূপ হবে, এটা আমাকে বলা আছে। আচ্ছা, প্রথমত আমরা দেখি যে প্রথম ক্ষেত্রে কি বলা ছিল যে 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 1 ওহম অন্তর রোধ বিশিষ্ট অন্তরোধ মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তো পাঁচটি তড়িৎ কোষকে শ্রেণীতে সাজিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, আমরা পরবর্তী সেটা না আনলাম। এইটুকু অংশ পর্যন্ত আমরা কি বলছে, যে এইটুকু পর্যন্ত আমাদের বলা আছে যে শ্রেণীতে সাজিয়ে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমত আমাদের 2 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট 5টি তড়িৎ কোষ শ্রেণীতে সংযুক্ত করা আছে। ঠিক আছে, তো প্রথমে শ্রেণীতে সংযুক্ত করা হলো। তো এবং পরবর্তী প্রশ্নে আমাকে কি বলা আছে যে ওই কোষগুলোকে যদি সমান্তরালে সাজানো হয়, সমান্তরালে সাজালে তো তখন আসলে প্রবাহের পরিবর্তন কি হবে, মানে আই এর মানের কি পরিবর্তন হবে সেটা আমাকে বের করতে বলছে। তো চলো আমরা ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমত আমাদের কি, যখন শ্রেণীতে যুক্ত ছিল, যে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কোষের কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সমবায়ের ক্ষেত্রে, আচ্ছা, শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায় মেনলি কিরকম দেখা যায় ব্যাপারটা, ওই যেরকম এর পাঁচটা যেহেতু বলা আছে তো এরকম, মানে অভ্যন্তরীণ রোধ গুলো দিলাম না, ওখানে আমরা ধরে নিব। ঠিক আছে, আর বাহ্যিক কত রোধ দেওয়া আছে আমাকে বলা আছে হচ্ছে 60। ঠিক আছে, বাহ্যিক বলা আছে হচ্ছে 60, হচ্ছে 60 ওহম রোধ দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটার ভোল্ট কত, 2 ভোল্ট 2 ভোল্ট করে এখানে দেওয়া আছে, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন যেটা হচ্ছে সেটা হচ্ছে আই, এর মান হচ্ছে আই। ঠিক আছে, তো আমরা কি জানি যে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আই এর মান আমাকে বের করতে হয়, আই এর মান বের করার সূত্রটা কি ছিল, এন ই বাই আর প্লাস এন আর, এটা আমরা সবাই জানি। তাহলে এন আসলে কি এখানে, এন হচ্ছে একটা লাইনে কতটা কোষ শ্রেণী যুক্ত আছে সেটা। ঠিক আছে, তাহলে এই একটা লাইনে আমাদের কয়টা কোষ শ্রেণীতে যুক্ত আছে, মানে আমাদের 5টা কোষ শ্রেণী যুক্ত হবে। তাহলে 5, মানে এন এর মান 5, এখানে 5 ইন্টু ই এর মান কত, ই এর মান হচ্ছে 3, তড়িৎ শক্তির মান, তাহলে আর কত দেয়া আছে, বাহ্যিক রোধ কত দেয়া আছে বা বহিস্থ রোধ কত, 60 ওহম প্লাস এন, এখানে হচ্ছে এন হচ্ছে 5 এবং আর কত ছোট হাতে আর হচ্ছে 1 বা অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1। যদি আমরা ক্যালকুলেশন করি এটা, তাহলে আমাদের আই এর মান আমরা পাবো 0.554 ওহম। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলবো। তো প্রশ্নে আমাকে আলাদা করে বলা আছে সমান্তরালে যখন আমরা সাজাবো এই পুরো কোষের এই বিন্যাসটাকে বা সমবায়টাকে আমরা যখন চেঞ্জ করে শ্রেণী থেকে সমান্তরাল নিবো, তখন আসলে প্রবাহের মান কি পরিবর্তন হবে। তো আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে, সমান্তরাল ক্ষেত্রে ক্ষেত্রে আমরা আই এর মান যদি বের করতে চাই, তো তখন আমরা ধরলাম আই প্রাইম। ঠিক আছে, তো সমান্তরালে কিভাবে কোষগুলো বিন্যস্ত থাকবে সেটা আমরা জানি, আলাদাভাবে আমি চিত্র আঁক করলাম না। এবং আমরা সমান্তরালের ক্ষেত্রে আই এর মান বের করার সূত্র কি জানি, এবং সমান্তরালের ক্ষেত্রে প্রত্যেকটা আমাদের লাইনের সংখ্যাকে কি বলা হয়, লাইনের সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তো এর সূত্রটা হচ্ছে এম ই বাই হচ্ছে এম আর প্লাস আর, হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তাহলে এখানে এম কি, যে কয়টা আমাদের রোধ সমান্তরালে যুক্ত আছে, ঠিক আছে, বা কয়টা লাইনে আছে আমরা, তাহলে কয়টা লাইন আছে, লাইন সংখ্যা হচ্ছে আমাদের 5টা, কারণ 5টা সমান্তরালে রাখতে গেলে আমাদেরকে 5টা আলাদা আলাদা কি লাগবে, লাইন লাগবে। আছে এরকম আছে, বেশ এভাবে আছে, তো এভাবে 5টা আছে, তার মানে আমাদের এম এর মান হচ্ছে 5, 5 ইন্টু
টু বাই হচ্ছে এখানে 5 × 60 প্লাস আর হচ্ছে 1। এটাকে যদি আমরা এখন সলভ করি তাহলে আই প্রাইমের মান আমাদের কত আসবে? আই প্রাইমের মান আমার আসা 0.0332, 0.0332। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আই প্রাইমের মান, ঠিক আছে, অর্থাৎ এম্পিয়ার। আচ্ছা সরি, আমরা এখানে ভুল করে ফেলছি, আমরা তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার আমরা এটা ভুল করে ফেলছি। আচ্ছা, তাহলে এই মানটা আসলে কি? এই মানটা অবশ্যই আমার কি আই এর থেকে ছোট, মানে শ্রেণী সমবায়ে যে পরিমাণ বিদ্যুৎ পরিবহন হতো তার মানে কি সমান্তরালে যেটা, সমান্তরালে যে আমরা বের করলাম সেটা হচ্ছে শ্রেণীর তুলনায় কিন্তু ছোট। তার মানে আমি বলতে পারবো কি সমান্তরালে যখন আমরা সাজাবো তাহলে তড়িৎ প্রবাহ কি হবে? হ্রাস পাবে। এবং কতটুকু হ্রাস পাবে আমাদের পরিবর্তনটা দেখাইতে বলছে। ঠিক আছে, আমাদের পরিবর্তন কত সেটা আমাদের দেখাইতে বলছে। তাহলে পরিবর্তন কত? 0.154 মাইনাস 0.0332, এটা সমান কত আসবে? 0.1206 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হয়তো অ্যান্সার একটু এদিকে হতে পারে, বাট আমাদের প্রসেসটা হচ্ছে মেইন। ঠিক আছে, প্রসেসটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের মান পরবর্তীতে পরীক্ষায় যে আমাদের সবসময় একই মান আসবে ব্যাপারটা এমন না। পরীক্ষায় মান চেঞ্জ করে দিবে, তো সেক্ষেত্রে আমাদের প্রসেসটা হচ্ছে না। প্রসেসটা যদি বুঝে রাখবো তাহলে আমরা যে কোনো ধরনের মান দেওয়া থাকলে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা পরে ম্যাথ। আচ্ছা, এখানে আমাদের কি বলা আছে দেখো, আমাদের এই প্রশ্নে বলা আছে যে উপমা তার বাসায় একটি বৈদ্যুতিক কেটলিতে 2 লিটার পানি গরম করতে দিল। আচ্ছা, 1500 ওয়াটের এর কেটলিটি 220 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত ছিল। সে দেখলো 0.7 মিনিট পর পানি ফুটছে। আচ্ছা, পানির আপেক্ষিক তাপ দেয়া আছে আমাদের, মানে এখানে পানির আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে এস এর মান আমাদের দেয়া আছে। আচ্ছা, ক নাম্বার থেকে আমরা শুরু করবো। ঠিক আছে, ক নাম্বার কি বলা আছে? উৎপন্ন তাপের পরিমাণ ক্যালোরি এককে নির্ণয় করে। আচ্ছা, আচ্ছা, তাপ কতটুকু উৎপন্ন হয়েছে এটা আসলে আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, এটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমাদের কিন্তু ওই ক্ষেত্রের ক্ষমতাটা আমাদের কিন্তু দেয়া আছে। হ্যাঁ, আমাদের এখানে ক্ষেত্রের ক্ষমতা দেয়া আছে। যে ক্ষমতা, আচ্ছা, আমরা পি এর মান আমরা পাইছি এখান থেকে প্রশ্ন 1500 ওয়াট। ঠিক আছে, এবং কতক্ষণ ধরে চলছিল সেটা কিন্তু আমরা পাইছি। কতক্ষণ ধরে চলছিল? 0.7 মিনিট, তাই না? 0.7 মিনিট ধরে চলছে। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে একটা জিনিস আমাদের কত ক্যালোরি, মানে ক্যালোরি এককে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে ওই জিনিসটা, এবং তাপের পরিমাণ প্রথমত আমাদের কি জুলে, যদি আমরা এসআই এককে আমরা সূত্র বসাই তাহলে কি প্রথমত আমাদের জুল এককে আসবে, জুল থেকে আমাকে ক্যালোরিতে নিতে হবে। ঠিক আছে, উৎপন্ন তাপের পরিমাণ আমরা কিভাবে বের করি? যে এইচ সমান হচ্ছে পি ইন্টু টি। ঠিক আছে, আচ্ছা, একটু যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের কত আসবে? পি হচ্ছে 1500 বসাবো, এবং এখানে কত 0.7 মিনিট দেয়া আছে, এবং মিনিটকে কিসে পরিণত করতে হবে? অবশ্যই সেকেন্ডে প্রকাশ করতে হবে, মানে কি 60 দ্বারা গুণ করতে হবে। এবং এটা যা আসবে এটা কিসে আসবে? এটা অবশ্যই আমাদের জুল এককে আসবে। ঠিক আছে, আচ্ছা, জুল এককে আসলে তাহলে সেটাকে আমরা ক্যালোরি এককে আমরা কিভাবে নিব? ঠিক আছে, ক্যালোরি একক কিভাবে নেবো আমরা কিন্তু সকলে জানি সেই জিনিসটা। ঠিক আছে, 4 পয়েন্ট, আমরা পরবর্তীতে যখন এইটাকে 4 পয়েন্ট ইন্টু 0.7 ইন্টু 60, যখন 4.18 দ্বারা ভাগ করবো, অথবা 4.2 সরাসরি তোমরা ধরতে পারো, অনেক 4.2 সরাসরি দেওয়া থাকে, তো 4.18 দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমি কিসে কেন রাখতে পাবো? ক্যালোরি এককে কিন্তু দিতে পারবো। সেখান থেকে তুমি কিলো ক্যালোরি এককে নিতে পারো বা ক্যালোরি এককেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে অলরেডি বলাই আসছে আমাদের ক্যালোরি এককে নির্ণয় করলেই হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা ঘ নাম্বার আলোচনা করি। ঘ নাম্বারে কি বলা আছে আমরা দেখি, যে উপরোক্ত তথ্য থেকে আমাদের কি বের করতে হবে? ওই দিনের কক্ষ তাপমাত্রা নির্ণয় করা যাবে কি যাবে না এটা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেখি কি বলছে আরো ভালোভাবে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। যে 1500 ওয়াট কেটলি 220 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত ছিল, সেগুলো 0.7 মিনিট পর পানি ফুটছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে 0.7 মিনিট পর যখন পানি ফুটতেছে তার মানে কি আমাদের ওই 1500 ওয়াটের যে কেটলিটা আছে সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ
যে কি পরিমাণ সে তাপ নিজে উৎপন্ন করতে পারবে ওই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে, বা হচ্ছে আমাদের যে পরিমাণ তার ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তো কতটুকু তাপ উৎপন্ন করবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। এবং সেই তাপ আসলে কি করবে? আসলে আমরা যে কেটলি ব্যবহার করি, কেটলির আসলে কাজটা কি? কেটলির কাজটাই হচ্ছে তার যে ক্ষমতা, ওই কেটলির যে একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে কি করে, আমাদের একটা ভোল্টেজ দেওয়া হয় বা কারেন্টের সংযোগ থেকে আমরা কি করি, পানির কিন্তু তাপমাত্রা কিন্তু পরিবর্তন করি, মানে ঠান্ডা থেকে গরম করি। এটাই তো আমাদের মূল একটু কাজ। আচ্ছা, তো তাহলে কি তাপমাত্রা একটা পরিবর্তন করতে হয়, তার মানে এই পরিমাণ সে তাপ উৎপন্ন করে, এবং এই তাপ উৎপন্ন করে কি করে, পানির তাপমাত্রা পরিবর্তন করে। এবং সেই তাপটাকে সাধারণত আমরা পানির তাপমাত্রা পরিবর্তন যখন ঘটে, তাপমাত্রা যখন পরিবর্তন হয়, তখন আসলে আমরা কিভাবে সেই তাপের পরিমাণটাকে নির্ণয় করি? এম এস ডেল থিটা না? এম এস ডেল থিটা। কি হবে সেটা? এম হচ্ছে ভর, এস হচ্ছে কি আপেক্ষিক তাপ, এবং ডেল থিটা মানে কি ওই তাপমাত্রার পরিবর্তন, আমি কতটুকু তাপমাত্রার পরিবর্তন হলো সেটা আমাকে বের করতে গেছি। ঠিক আছে? আচ্ছা, তো এখন বলা আছে যে পানি ফুটতেছে, লাস্টের একটা জিনিস আছে যে এখানে তো নির্দিষ্ট করে কোনো তাপমাত্রা কিন্তু বলা নেই। ঠিক আছে? তো তার মানে আমাদের ডিফারেন্সটা আসলে কোথা থেকে হইতেছে সেটা আমরা কিভাবে বুঝবো? কারণ এখানে তো হচ্ছে আমাদের ডেল থিটা আসলে কত, ডেল থিটা হচ্ছে আমার থিটা টু মাইনাস থিটা ওয়ান, তাই না? শেষ মাইনাস আদি। কিন্তু কথা হচ্ছে এখানে আমাকে কি বের করতে হবে যে প্রথমে কতটুকু ছিল। ঠিক আছে, প্রথমে কতটুকু ছিল মানে কি ওই দিনের তাপমাত্রায় যতটুকু থাকবে। প্রথমে যখন একটা স্বাভাবিক আমরা পানি নিব, তার মানে কি ওই যে তাপমাত্রা যেটা হবে সেটা তো হচ্ছে ওই দিনের স্বাভাবিক তাপমাত্রার সাথে সামঞ্জস্য থাকবে। তার মানে আমাদের থিটা ওয়ানটা আমাকে বের করতে হবে। তাহলে থিটা ওয়ানটা বের করতে গেলে অবশ্যই কি থিটা টুটা আমাকে জানতে হবে। থিটা টু তো এখানে কোথাও উল্লেখ করা নেই, কিন্তু একটা জিনিস আমাকে বলা আছে যে 0.7 মিনিট পর আসলে সেই পানিটা কিন্তু ফুটতেছিল। আচ্ছা, ফোটার অর্থ কি? ফোটার অর্থ হচ্ছে এই হিটার টুটা হয়ে গেছিল আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াসে কি পানি ফুটতে শুরু করে। তাহলে আমরা বুঝলাম হিটার টু হচ্ছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে হিটা ওয়ান এর মান বের করতে হবে। তো এখানে এইচ এর মান কিন্তু অলরেডি আমরা পাইছি। ঠিক আছে, 1500 × 0.7 × 60। আমরা নাম্বারে এটা এই জিনিসটা পাচ্ছি। তো এম ইজ ডেল টুটা, আমাদের এম ইজ ডেল টুটা কি, এম এর মান কত? এখানে 2 লিটার বলা আছে। ঠিক আছে, এম এর মান 2 লিটার বলা আছে। তো আমরা 2 লিটার সমান আমরা 2 কেজি বলতে পারি। তো এ হচ্ছে 4200, কিন্তু এল যেটা হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান। তো আমাদের এখান থেকে জানা মানটা কি, থিটা ওয়ান জানা আছে, তার মানে আমাকে বের করতে হবে এখন কি, আমাকে বের করতে হবে শুধুমাত্র এই থিটা ওয়ান এর মান। তার মানে যদি সব মান একটা সমীকরণে জানা থাকে, একটা মাত্র যদি মান অজানা থাকে, তবে সেই মানটা বা সেই অজ্ঞাত মানটাকে আমরা কিন্তু ইজিলি বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি থিটার মান কিন্তু, থিটা ওয়ান এর মান কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো থিটা ওয়ান এর মান আমাদের 25 ডিগ্রি হবে। তোমরা একটু যখন প্র্যাকটিস করবো তখন একটু নিজে ক্যালকুলেটর করার চেষ্টা করবো, বা হচ্ছে হাতে হাতে করার চেষ্টা করবো, তখন বিষয়গুলো ঠিক হবে, কাছে আরো ইজি হবে, পরীক্ষা হলে গিয়ে পুরো চান্সটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে, আচ্ছা, এই ম্যাথে কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে, আচ্ছা, এখানে একটা হুইটস্টোন ব্রিজ দেওয়া আছে। আমরা হুইটস্টোন ব্রিজ তো সবাই জানি। তো গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ, আমরা সরাসরি গ নাম্বারে চলে যাই। ঠিক আছে, তো আমরা না করে গ নাম্বারে যাবো। গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় আসলে তড়িৎ প্রবাহ আমরা কিভাবে নির্ণয় করবো? দেখ, এখানে হুইটস্টোন ব্রিজে আমরা জানি যে এই মাঝে একটা কি থাকে, মাঝে এখানে একটা হচ্ছে গ্যালভানোমিটার থাকে, তাই না? গ্যালভানোমিটার থাকে, গ্যালভানোমিটার বিচ্ছিন্ন করার অর্থ গ্যালভানোমিটারকে এখান থেকে সরানো হয়। আচ্ছা, এখান থেকে কল্পনা করে এখান থেকে যদি আমরা গ্যালভানোমিটারকে সরাই, তাহলে আসলে আমরা পাবো কি? আমরা গ্যালভানোমিটার এখান থেকে সরালে আমরা এরকম একটা সার্কিট পাবো। এরকম এরকম একটা সার্কিট পাবো। এই যে এরকম, ঠিক এরকম একটা পাবো। তো এইখানে তো আমাদের একটা কোষ লাগানোই আছে। হ্যাঁ, এখানে লাগানো আছে। তো এখানে হচ্ছে এই ওহম আছে, এই বিন্দুটা ছিল হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটা ছিল আমাদের কত, বি বিন্দু। এবং এই এখানে হচ্ছে 16 ওহম, তারপর এখানে হচ্ছে 24 ওহম, তারপর এইখানে ছিল হচ্ছে 32 ওহম। ঠিক আছে, আচ্ছা, আমরা বুঝলাম। তো বলছে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে। এই যে গ্যালভানোমিটারটা কিন্তু এই যে ঠিক এই জায়গায় ছিল। ঠিক আছে, আমরা সিম্পলিফাই করে এই সার্কিটটা আসছি।
তো গ্যালভানোমিটারটাকে কি করছে, বিচ্ছিন্ন করতে বলছে, তো আমরা বিচ্ছিন্ন করে দিলাম। তার মানে এর সাথে কোনো সংযোগ থাকবে না, তার মানে এর মধ্যে তড়িৎ প্রবাহ কত, আই, তাই না? তো তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এবং এখানে হচ্ছে 12 ভোল্ট দেওয়া আছে, এবং তড়িৎ প্রবাহ আমাকে নির্ণয় করতে হবে। তার মানে প্রথমত আমাকে তুল্য রোধ অবশ্যই বের করতে হবে। দেখো, এই যে উপরের এই লাইনে দুইটা সিরিজে আছে, তার মানে উপরে এইখান থেকে আসলে কত আসবে, এইখান থেকে এই দুটো যোগ করতে হবে, যোগ করলে কত, 16 এবং 8 কত, 24। তার মানে সার্কিটটা যদি আমরা ইয়ে করি, তাহলে উপরে থাকবে হচ্ছে 24, এবং আর নিচে কত থাকবে, 24 এবং 32 যদি আমরা যোগ করি, কত আসে আমাদের, আসবে হচ্ছে 86 ওহম। ঠিক আছে, এই দুটো সমান্তরালে থাকবে, এবং এই দুটো সমান্তরাল থাকবে, তাহলে আমরা যদি এই দুটো সমান্তরাল সমাধান করি, সমান্তরাল এর জন্য যদি তুল্য রোধটা বের করি, আমরা এখান থেকে আসলে তুল্য রোধটা কত আসবে, তুল্য রোধ আর পি, এখান থেকে হচ্ছে 12 ভোল্ট ছিল, মানে এইটার সিম্পলিফাই আর কি করলাম, এটাকে সিম্পলিফাই করলাম। আর পি তাহলে কত আসবে এখান থেকে, আর পি, আর পি আসবে হচ্ছে আমাদের 24 × 56 বাই 24 প্লাস 56। ঠিক আছে, তাহলে এটা আসবে কত আমার, আহ আর পি আসবে হচ্ছে 16.8 ওহম। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কিন্তু আর ইকুইভ্যালেন্ট, মানে পুরো বর্তনীর জন্য আমাদের তুল্য রোধ কিন্তু হচ্ছে এই যে 16.8, মানে তাহলে আমরা কিন্তু কত পাইলাম, তুল্য রোধটা পাইলাম, তো তুল্য রোধ হচ্ছে আমাদের কত, আমাদের আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 16.8 ওহম। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তো এখন আমাকে কি বের করতে হবে, আই এর মান বের করতে হবে। আই সমান কি, ভি মানে হচ্ছে 12 ভোল্ট বাই হচ্ছে কত, 16.8। তাহলে এটা অ্যান্সার আমরা যদি ক্যালকুলেট করতে হলে ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখানে আমাদের এখানে অভ্যন্তরীণ রোধ একটা ছিল, এটা আমরা খেয়াল করি। আচ্ছা, ও হ্যাঁ, অভ্যন্তরীণ রোধ ছিল এখানে, তো আমাকে এটাও কিন্তু বিবেচনায় আনতে হবে অবশ্যই। ঠিক আছে, আমরা কি জানি, এটা খেয়াল করি, তো আই সমান আসলে এখানে আসবে কত, 12 ভোল্ট উপরে থাকবে, আর নিচে থাকবে কত, আর প্লাস, ছোট হাতের আর ছিল সূত্র, তাহলে 12 বাই, আর হচ্ছে 16.8 প্লাস, এখানে অভ্যন্তরীণ রোধ কত ছিল, 0.5, 0.5, আনসার কত, 0.6936, 0.6936 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বরে আমাদের এখানে কি বলা আছে, আমি একটু লক্ষ্য করি। ঘ নম্বরে বলা আছে উদ্দীপক এক্স রোধটি এই যে প্রদত্ত কোন একটি রোধের সাথে সাথে ব্যবহার করে সাম্যাবস্থা সৃষ্টি সম্ভব কি আছে, সাম্যাবস্থার সূত্র কি আমাদের, সাম্যাবস্থার সূত্র কি আমাদের, ওয়েটস্টোন ব্রিজে, ওয়েটস্টোন ব্রিজে সাম্যাবস্থার সূত্র হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, অথবা পি বাই আর ইন্টু কিউ বাই এস, এটা হতে পারে। তো আমাদের এই এস প্রান্তের মধ্যে আমরা এই 16 ওহম রোধটাকে কিভাবে সংযুক্ত করব, ঠিক আছে, কিভাবে সংযুক্ত করলে আসলে সাম্যাবস্থার সৃষ্টি হবে সেটা আমরা দেখবো। তো আমরা এস এর মানটা বের করি, যে এস আসলে কত দেখলাম, তাহলে আমরা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এস আমরা বের করি কিউ বাই পি ইন্টু আর সমান, কি সমান এখানে কত আছে, এখানে 8 ইন্টু আর সমান কত আছে, 24। আচ্ছা, তাহলে এখানে কত আসছে, 48 তার মানে আমাদের যদি এটাকে সাম্যাবস্থায় নিতে হয়, তাহলে এস এর মানকে কত করতে হবে, এস এর মানকে করতে হবে হচ্ছে 48, কিন্তু আমাদের এস আছে কত, 32। তার মানে এখন আমরা যদি এস প্রাইম কল, আচ্ছা এটা হচ্ছে এস প্রাইম আমরা ধরি, এস প্রাইম, ঠিক আছে, তাহলে এস প্রাইম শুধু এখন এস এর মানটা আমাদের পরিবর্তন করতে হবে, তাহলে এস প্রাইম এর মান কত করতে হবে, 48 করতে হবে। তাহলে 48 করতে গেলে তাহলে আসলে আমাদের এই এক্স এর মানটা কিন্তু আমাদের কিসে যুক্ত করতে হবে, অর্থাৎ শ্রেণীতে কিন্তু যুক্ত হবে। তাহলে আমাদের এস প্রাইম সমান আসলে এস প্লাস এক্স, তাহলে ঠিক আছে, তার মানে আমাদের শ্রেণীতে যুক্ত করতে হবে। আমরা এটা দেখে বুঝতেছি আসলে এখানে কি যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে কিসের সাথে, এস এর সাথে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, এটাকে সাম্যাবস্থায় নিয়ে আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ম্যাথ আমরা যাই। আচ্ছা, এই ম্যাথ, এই ম্যাথটাতে আমাদের কি বলা আছে, কি লক্ষ্য করি,
দেখো একটা সার্কিট দেয়া আছে, সার্কিটের ক নাম্বার বলা ছিল কপি I1 নির্ণয় করো। ঠিক আছে, এখন I1 এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, I1 এর নির্ণয় আচ্ছা আমরা একটু সিম্পলিফাইড ফর্মে আমরা নিয়ে আসি আগে এই সার্কিটটাকে, তাহলে হয়তো আমাদের আর জন্য ভালো সহজ হবে। ঠিক আছে। উম, দেখি এখানে আপনার উপরে একটা বহিস্থ রোধ দেয়া আছে, ওটা আমাদের নিচে হবে দুইটা কোষ আছে। এখানে হচ্ছে আমাদের এটা একটা কোষ, এটা একটা কোষ আমাদের দেয়া আছে, এবং সাথে অভ্যন্তরীণ রোধও আছে এর মধ্যে, তার অভ্যন্তরীণ রোধটা আমরা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের রোধ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি। ঠিক আছে, আর এখানে হচ্ছে E1 12 ভোল্ট, ওকে এর মধ্যে দিয়ে যাইতেছে হচ্ছে I1, এখানে R1 হচ্ছে 4 ওহম, এখানে হচ্ছে 14 ভোল্ট, তারপর এখানে আমাদের কি রয়ে আছে, আহ এটা 4 ওহম, ওর মধ্যে দিয়ে যাইতেছে হচ্ছে 2, এবং বহিঃ রোধ দেওয়া আছে হচ্ছে 15 ওহম। দেখো এর সিম্পলিফাইড ফর্মটা হচ্ছে এরকম। তো এখান থেকে আমাদের করা যায়, এটা আসলে আমি সমাধান কিভাবে করতে পারি। এর সমাধান করতে গেলে আমাকে কেভিএল কেসিএল ইউজ করতে হবে। ঠিক আছে, কেভিএল অথবা কেভিএল এবং কেসিএল এর সূত্র অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো, আশা করা যায়। আচ্ছা, কেভিএল কেসিএল কি আসলে, কৃষক কারেন্ট বা একটা, আর হচ্ছে কৃষক ভোল্টেজ বা কৃষকের দুটো সূত্র ছিল, একটা হচ্ছে কারেন্টের সূত্র, এটা হচ্ছে কি ভোল্টেজের সূত্র আছে। কারেন্ট বলতে আমরা কি বলা হয়েছিল, ধরো আমাদের ওইখানে এইভাবে আই এদিকে যাইতেছে। ঠিক আছে, কারেন্ট বলতে বলা হয়েছিল কোনো একটা পয়েন্টে বা কোনো একটা জাংশনে কি আমাদের যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে ঠিক সেম পরিমাণ কি কারেন্ট বের হয়ে যায়, তার মানে আই, আমাদের নর্মাল ভাষায় আর কি বললাম, বইয়ের ভাষায় আমি বলতেছি না। আই সমান আমরা কি করতে পারবো, I1 সমান হচ্ছে I+I2। ঠিক আছে, আই সমান I1+I2, এটা হচ্ছে কেভিএল থেকে, সেটা কেসিএল সূত্র থেকে আমরা পাইলাম। ঠিক আছে, আমরা এটাকে 1 নং সমীকরণ দিই। কেভিএল কখন অ্যাপ্লাই করবো আমরা, নির্দিষ্ট একটা লুপে, লুপ যদি গঠন না হয় তাহলে আমরা সেখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে একটা লুপ কল্পনা করি, এটা হচ্ছে আমরা কল্পনা করবো, লুপ কল্পনা করি। দেখো, এখানে একটা আমরা লুপ কল্পনা করি। ঠিক আছে, তো এটা যদি লুপ হয় তাহলে এই লুপের মধ্যে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, লুপের কেভিএল আমরা আসলে কিভাবে অ্যাপ্লাই করি, যে আমরা দেখি যে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করব, এবং আমাদের সামনে যে সাইন আসবে, ধরো আমাদের অংশের ক্ষেত্রে আমাদের যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ নিতে হবে, এবং রোধের ক্ষেত্রে আমাদের যে প্রান্ত আগে আছে সেই প্রান্ত নিয়ে আমাদের যোগ বা বীজগাণিতিক যোগ গুলো করতে হবে। তাহলে যেহেতু কারেন্টের ডিরেকশনটা এইদিকে আছে, তার মানে এখানে রোধের ধনাত্মক প্রান্ত এইদিকে, ঋণাত্মক প্রান্ত এইদিকে। তবে এটার ক্ষেত্রে হচ্ছে এটা ধনাত্মক প্রান্ত ওইদিকে, এটা ঋণাত্মক প্রান্ত ওইদিকে, তার মানে এক প্রান্ত থেকে আমরা শুরু করি, যে কোনো একদিকে। তুমি কেসিএল দিক থেকে অ্যাপ্লাই করে তার দিক থেকে আসছে -4, তাহলে এখানে আমাদের যদি I1 আছে তাহলে -4 I1 +12, তারপর হচ্ছে এখানে -14, -14 +4I2 করতে হচ্ছে 0, এটা চলে আসে। এখান থেকে একটা সিম্পলিফাইড ফর্ম যদি আমরা নিয়ে আসি তাহলে 4 - 4, আচ্ছা এটা মডিফাই করার চেষ্টা করি, এটা পারি কিনা। আচ্ছা, এখান থেকে আমাদের আই সমান পাইছিলাম হচ্ছে I1+I2, এখান থেকে যদি আমরা মডিফাই করি তাহলে কি আসতে পারে, I1 I2 থেকে, আচ্ছা I1ই আমরা রাখলাম, তারপর এখানে +4I2, এখান থেকে মাইনাস অথবা সমান কি আমরা দিতে পারি। ঠিক আছে, এটা আসে আমাদের, তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ দিলাম এটা। ঠিক আছে, তারপর দ্বিতীয় লুপ আমরা কোথায় নিচ্ছি, দেখো দ্বিতীয় লুপটা নিচ্ছি হচ্ছে আমাদের এইখানে। ঠিক আছে, এই লুপে দেখে হচ্ছে দ্বিতীয় এটা নিচ্ছি আমরা, এই দিক বরাবর আমরা নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের loop। তো এখন দেখি এবার কি করা যায়। আহ আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবো আমরা, শুরু করলে এখান থেকে যদি এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে এখন আমরা এই বিন্দু থেকে শুরু করি, এই বিন্দু থেকে শুরু করলে +15I, তারপর হচ্ছে এই দিক দিয়ে এসে, এই যে এই দিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে আমাদের আমরা এই দিক দিয়ে চলে যাবো। ঠিক আছে,
তো সেরকম আমরা দেখি যে এখন আই, তারপর হচ্ছে -12, তারপর হচ্ছে +4i1 = 0। ঠিক আছে, এখান থেকে আমরা আই এর মান জানি। আই এর মান কি? i1 + i2, তার মানে 15 i1 প্লাস হচ্ছে 15i2 + 4i1 হচ্ছে 12। তাহলে এখান থেকে বুঝলাম, এখান থেকে কি আসবে? এখন যদি আমরা যোগ করি তাহলে 15i1, সরি 15 না, 19i1 হবে। আচ্ছা, 19i1, 19i1 প্লাস 15i2 হচ্ছে 12। তো এখানে হচ্ছে 2 নং সমীকরণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটা যদি আমরা করি তখন এই 1 এবং 2 নং সমীকরণ যদি সমাধান করি, 1 ও 2 যদি আমরা সমাধান করি, তাহলে দেখো 1 ও 2 সমাধান করলে এখানে আমাদের i1 এর মান আসবে, হচ্ছে 0.132। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। তো আমি তো কি বের করতে বলছি, এখানে আমরা আমাদের i1 এর মান কিনে নির্ণয় করতে বলছি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, i1 এর মান আমরা বের করছি। এখান থেকে i2 এর একটা নির্দিষ্ট মান আসবে। তো i2 এর মান আসবে, এখানে আমরা আগে থেকে বলে রাখলাম i2 এর মান আসবে কত? 0.632। তোমরা একটু বের করার চেষ্টা করবে, এটাই আসে, তাহলে আমরা একটু বের করে। তো খ নাম্বার, এটা দেখবো। খ নাম্বারে কি বলা আছে? রোধকের প্রকৃতিকে কিভাবে যুক্ত করলে বহিরোধে অধিক তাপ উৎপন্ন হবে। এখন বহিরোধে অধিক তাপ কখন উৎপন্ন হবে? যখন আমাদের কি তড়িৎ প্রবাহের মান কিরকম হলে আমাদের ক্রিয়া বৃদ্ধি হয়? আমরা জানি যে এইচ এর সাথে সম্পর্ক আসলে কিরকম, এইচ ইকুয়াল টু I² কোনো একটা বর্তনীর মধ্যে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা এই সূত্রে প্রতিফলন করে। কারণ এইচ সমানুপাতিক আমরা কি লিখতে পারবো? I² কিন্তু, তাই না? I² মানে লিখতে পারবো। তো আমরা যদি প্রথম H1/H2 আমরা লিখি, তখন আমরা কি লিখতে পারবো? I1² / I2²। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের কি কোণ দুটিকে কিভাবে সংযুক্ত করলে গভীরতা অধিক তাপ উৎপন্ন হবে? মানে দুইটা ক্ষেত্রে আমি বললাম যে দুইটা ক্ষেত্রে আমাকে কিসের মান বের করতে হবে? আমাকে আই এর মান বের করতে হবে। আগে আই কত ছিল এবং বর্তমানে আই কত আছে। ঠিক আছে? আচ্ছা, তো অলরেডি কিন্তু আমরা পাইছি I1 এর মান কত পাইছিলাম আমরা? পাইছিলাম হচ্ছে 0.132, 0.132। I2 এর মান আমরা কত পাইছি? 632, 0.632। তো এখন আই সমান কত পাবো? I1 + I2 আমরা জানি। তো I1 + I2 করলে আমাদের কত আসে? আই এর মান আসে হচ্ছে 0.7। আচ্ছা, আমি লিখি I1 + I2 করা হয়েছে, I1 + I2 যদি করি তাহলে 0.764 অ্যাম্পিয়ার আসে। এটা আমরা বুঝলাম আই এর মান আসে এত। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন কি আমরা কোষগুলোকে এখানে আসতে হচ্ছে সমান্তরালে যুক্ত করা আসতো, আমরা কি করবো? এখন শ্রেণীতে যুক্ত করবো। আচ্ছা, কোষগুলো কি করবো? কোষকে কোষগুলোকে শ্রেণীতে যুক্ত শ্রেণীতে যুক্ত করি। আচ্ছা, কোষকে শ্রেণীতে যুক্ত করার পর তাহলে আমাদের আই এর মানটা কি আসবে? তখন I2 এর মানটা কত আসবে? ধর আচ্ছা, এখানে তো হচ্ছে একটা মানে ধরতে কি ভাবে হয়ে গেছে I1 I2 টা, এখানে হচ্ছে আমাদের I1 প্রাইম ধরবো, আমরা I1 প্রাইম 2 ধরবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা, আচ্ছা আমরা এটা I1 I2 না ধরে একটা কাজ করি, H1 H2 যেহেতু আগেরটার সাথে মিলে যাইতেছে, তার জন্য আমরা একটু মডিফাই করে লিখবো যে H/H প্রাইম সমান I বাই হচ্ছে I প্রাইম। তাহলে এখানে হচ্ছে I পাইছি, তার মানে I প্রাইম আমরা পাবো, যে এই জায়গাতে আমরা I প্রাইম এর মানটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে I প্রাইম সমান আমরা কত পাবো? যখন শ্রেণীতে যুক্ত করবো, কোষগুলো যখন শ্রেণীতে যুক্ত থাকে, ধরো কোষগুলো এভাবে যুক্ত আছে, কোষগুলো যখন শ্রেণীতে যুক্ত, এগুলো হচ্ছে আমাদের কি এই ছোট রোধগুলো হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এসব অভ্যন্তরীণ রোধ এবং বাহ্যিক রোধ হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে কোষগুলোর কিন্তু যোগ হবে। আই যখন আমাদের করতে যাবে কোষগুলোর যোগ মানে কত? এখানে ছিল 12, একটা ছিল হচ্ছে 14। আর নিচে কত থাকবে? নিচে থাকবে হচ্ছে মোট রোধ কত আছে আমাদের পুরো বর্তনীটা শ্রেণীতে কতগুলো রোধ যুক্ত আছে। এটা এটা এবং এটা কিন্তু শ্রেণীতে যত যুক্ত করা আছে। শ্রেণীতে যুক্ত আছে কি আছে? আমাদের যে বাহ্যিক রোধ সেটা 15, তারপর এটা হচ্ছে 4, এটা 4, তার মানে 15
প্লাস 4 প্লাস 4। সুতরাং আই প্রাইম সমান কত হবে? আই প্রাইম 1.13 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আই প্রাইমের মান। তো এখন আমরা কি এই ডিফারেন্সটা করি যে আসলে তাপ কোথায় বেশি উৎপন্ন হবে। যে আমরা এখন এটাকে যদি আমরা আবার নিয়ে আসি এখানে, যে এইচ প্রাইম সমান আই বাই আই প্রাইম। আই এবং আই প্রাইমের মান আমরা বসাই। আই এর মান কত পাচ্ছি? 0.764। এবং আই প্রাইমের মান কত? 1.13। তার মানে এটা কি ওয়ান এর থেকে ছোট না? এই পুরোটা হচ্ছে আমাদের ওয়ান এর থেকে কিন্তু ছোট, তাই কিনা? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এইচ বাই এইচ প্রাইমের মানও কিন্তু ওয়ান থেকে ছোট। সুতরাং এখান থেকে লেখা যাবে এইচ লেস দেন এইচ প্রাইম। তার মানে আমাদের যে নতুন যে শ্রেণীতে আমরা যখন যুক্ত করলাম, কারণ শ্রেণীতে যুক্ত করলে আমাকে তাপের পরিমাণ কিন্তু বৃদ্ধি হয়। আগে আমাদের কি ছিল? সমান্তরালে ছিল, এখন শ্রেণীতে যুক্ত করাই কি তাপের পরিমাণ কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, আমরা এটা এখান থেকে বুঝতে পারছি। তার মানে অধিক তাপ উৎপন্ন হবে কখন? যখন আমরা শ্রেণীতে যুক্ত করবো এই দুইটা কি কোষ্ঠ। আচ্ছা, এখন আমরা বুঝলাম। তাহলে আমরা চলো পরবর্তী ম্যাথে যাই। কি বলা আছে এখানে? 7 নম্বর। এখানে আমাদের বলা আছে যে, আচ্ছা, এখানে বর্তনীর এবি অংশের বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। এবং একটা বর্তনী দেওয়া আছে এবং বর্তনীতে কোষগুলো আছে কি দুইটা লাইন আছে, এবং দুইটা লাইনে প্রত্যেক লাইনের দুইটা দুইটা করে আমাদের কোষ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। এবং আমাদের বর্তনীটা দেওয়া আছে এবং বলা আছে যে বর্তনী এবি অংশের বিভব পার্থক্য কত। অর্থাৎ আমরা যদি এ এবং বি অংশের মধ্যে একটা কি যুক্ত করি, যদি ভোল্ট মিটার যুক্ত করি, তাহলে আসলে ওই ভোল্ট মিটারের পার্ট কত দিবে সেটা আমাকে অ্যাডজাস্ট বের করতে হবে আর কিছু না। আচ্ছা, তাহলে সেটা যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমরা এখান থেকে তুল্য রোধটা বের করে নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে তুল্য রোধ আগে বের করতে হবে। উদাহরণ বল, যদি তুল্য রোধ বের করতে হয়, দেখো আমরা বেশি একদম তো ডিটেলসে যাবো না, আমরা জাস্ট তুল্য রোধ বের করা শিখছি। তো প্রথম ক্ষেত্রে উপরের অংশে দেখো R1 এবং R2 শ্রেণীতে আছে, তার মানে উপরে কত থাকবে? 30। ঠিক আছে, আমরা রাফলি করার চেষ্টা করবো। এখানে 30 আছে। তারপর নিচের শ্রেণীতে যেগুলো যুক্ত আছে 10 আর হচ্ছে 20, তার মানে এটাতেও আছে হচ্ছে 30। ঠিক আছে, এটাতেও আছে 30। তো এখানে সমান্তরালে দুইটা যুক্ত থাকবে, তাহলে সমান্তরালে যখন দুইটা সমান যখন যুক্ত থাকবে, তার মানে তার অর্ধেক হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 15। ঠিক আছে, ওখানে 15, এটা হচ্ছে বি বিন্দু। তারপর এইখানে থাকবে কত? R5, এটা হচ্ছে আর প্রাইম থাকবে। এখানে থাকবে হচ্ছে R5। R5 কত হচ্ছে? 10 ওহম। এখানে হচ্ছে 15 ওহম আমরা পাইলাম। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে আমাদের কি আছে? কোষ গুলা দেওয়া আছে। তো কোষ, অবশ্যই কোষের মানগুলোকে আমাদের কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে অবশ্যই। কেন? আমাদের কিভাবে বের করবো? দেখো, আমরা কোষের মানের ক্ষেত্রে আমরা যদি এই শ্রেণীতে যেগুলো আসছে শ্রেণীতে আমরা যুক্ত করলাম, যেহেতু একই দিকে আছে, তাহলে এগুলো যুক্ত করলে কি হবে? উপরের জায়গায় 6 হয়, আর নিচেরটাতেও কত হয়? নিচেরটাতে হয় হচ্ছে 6 ভোল্ট। নিচেরটাতে হয় 6 ভোল্ট, উপরেরটাতে হয় 6 ভোল্ট। এখন আমরা জানি যে দুইটা একই মানের কোষ যখন সমান্তরালে যুক্ত থাকবে, মনে রাখো দুইটা একই মানের কোষ যখন সমান্তরালে যুক্ত থাকবে, তো আমরা যখন সে বর্তনী থেকে তড়িৎ প্রবাহ বের করবো, বা ওই বর্তনীতে আসলে এই দুইটা কিন্তু কোষ পুরোপুরি ইফেক্ট ফেলতেছে না। আমরা যে কোনো একটার কারণে কিন্তু তড়িৎ প্রবাহ হইতেছে, তার মানে কি আমরা যে কোনো একটাকে কিন্তু বিবেচনা করতে পারছি না, যে কোনো একটাকে শুধুমাত্র বিবেচনা করবো, এটাকে আমরা বললাম এটা কাজ করতেছে না। ঠিক আছে, তার মানে এই পুরো বর্তনীটার বা এই পুরো সমান্তরাল কোষ সমবায় কি আমাদের তুল্য কোষ কত হবে? মানে তুল্য তো বলা যায় না আসলে, এটা এখানে আসলে আমাদের কোষের মান কত হবে, তড়িৎ শক্তির মান কত হবে? অবশ্যই 6 ভোল্ট হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা এখন কত দেবো? এখানে আসলে 6 ভোল্ট মেনলি কাজ করতেছে। ঠিক আছে, যে কোনো একটা কাজ করতেছে, এটা নয়তো এটা। আচ্ছা, তারপরে এখানে 6 ভোল্ট কাজ করতেছে। আচ্ছা, এখান থেকে কি এখন আমাদের এবি অংশের এই যে এটা ছিল হচ্ছে এ অংশ, এ এটা বি, তার মানে এবি অংশের মধ্যে একটা ভোল্টমিটার অ্যাড করলে যে বিভবটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এবি অংশের মধ্যে বিভব পার্থক্য। তো এবি অংশের বিভব পার্থক্য আমরা কি কিভাবে বের করবো? ভোল্টেজ ডিভাইডার রুল। আমরা ভোল্টেজ ডিভাইডার রুল কি জানি? হয়তো ভোল্টেজ ডিভাইডার রুল কিন্তু আমরা জানি যে আমাদের যার ভোল্টেজ আমরা বের করবো, ভি R1 এর বের করবো, বা V1 বা VRP এর মান বের করবো। আমরা আর পি এর মান বের করতে, আচ্ছা, আর পি ধরলাম এটা।
ভিআরপি, ভিআরপি এটা যদি আমরা মান বের করতে চাই, ঠিক আছে, আরপি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে ভিআরপি এর মান বের করতে চাইলে কি করবো, ভোল্টেজ ডিভাইডার বিভিন্ন সালে আমরা আসলে কি জানি, আমরা জানি হচ্ছে যেই রোধের আমাদের ভোল্টেজ মাপতে হবে বা যে অংশের ভোল্টেজ মাপতে হবে সেই অংশের হচ্ছে রোধটা উপরে থাকবে এবং নিচে থাকবে কি ওভারঅল যে রোধ গুলো থাকবে তাদের যোগফল 15 যোগ 10, এবং তার সাথে যোগ অবস্থায় থাকবে হচ্ছে মোট বিভব, মানে ওই পথগুলিতে আসলে বা ওই অংশে কতটুকু ভোল্টেজ সাপ্লাই আছে বা কতটুকু ভোল্টেজ পাচ্ছে ওই পুরো বর্তনীটা, সেটা আমাকে দিতে হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে আমরা দেখবো 3.6 ওহম আসা হচ্ছে, সরি 6 ভোল্ট কিন্তু আসে আমাদের এখানে, 6 ভোল্ট, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে ভিআরপি বা এই ভিআরপিটা আসলে আমাদের কি হবে, এই ভিআরপিটাই হচ্ছে আমাদের ভিএবি, মানে ভি এ বি নতুন হচ্ছে ভিআরপি, আমরা রেসপন্স, সেটা হচ্ছে 3.6 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, 92 প্রশ্ন। তারপরে 6 নম্বরে আমরা চলে যাই যে R5 রোধ অপসারণ করে বর্তনীতে সম্পূর্ণ করলে মূল প্রবাহের কি পরিবর্তন হবে। দেখো আমরা এর আগে এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করে ফেলছি যে কোন একটা রোধকে যদি অপসারণ করা হয়, যে আর রোধটাকে যখন আমরা অপসারণ করবো, ঠিক আছে, বর্তনী সম্পূর্ণ করলে বা মানে অপসারণ করে যদি বর্তনী সম্পূর্ণ করা হয় মূল প্রবাহের কি পরিবর্তন হবে। আচ্ছা, এই অবস্থায় মূল প্রবাহটা কি কত আমরা কি জানি। 9 নম্বরে আমরা বের করি যে আই সমান কত হবে, ভি বাই কত আর, ভি কত এখানে পাইছি 6, এবং আর সমান কত পাইছি আমি বলতো, এই যে আর কিন্তু আমরা এখানে বের করি না, আর কত ছিল, আর ইকুইভ্যালেন্ট বের করতে হইতে হচ্ছে আমাদের এই দেখো, এখানে ছিল হচ্ছে 15, এখানে ছিল 10, তার মানে দুইটার যোগ সব, তার মানে 15 যোগ 10, সেটা হচ্ছে 25 ওহম। ঠিক আছে, 25 ওহম, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 25 ওহম, এটা আমরা বুঝলাম। তো এখন তাহলে ভি বাই আর ইকুইভ্যালেন্ট, তো আর ইকুইভ্যালেন্টের মান কত, 6/25, ঠিক আছে। তার মানে আগে আমাদের মোট তড়িৎ প্রবাহ কত ছিল, মোট তড়িৎ প্রবাহ ছিল হচ্ছে 6/25 মানে 0.24 অ্যাম্পিয়ার, ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম। আচ্ছা, তারপর তো এখন আই এর মান আমরা বুঝলাম, এটা হচ্ছে আই কোন ক্ষেত্রে বলো তো, প্রথম ক্ষেত্রে যখন R5 অপসারণ, মানে R5 রোধ অপসারণ করে না, R5 অপসারণ করলে, অপসারণের পর, সারণের পর, অপসারণের পর সে বর্তনীটা তখন কি হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে, তখন আর এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। বর্তনীটা এরকম, এখানে হচ্ছে 10, এখানে 20, এখানে 10, এখানে হচ্ছে 20, তার মানে এর ওভারঅল আমাদের আর ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো, আমরা অলরেডি এই অংশে রোধ কিন্তু আর ইকুইভ্যালেন্ট কিন্তু বের করছি, ইকুইভ্যালেন্ট কিন্তু আমরা বের করে ফেলছি, কত, 15 ওহম ছিল এই অংশের রোধ, ঠিক আছে। তো এই অংশের জন্য যদি আই বের করি, যে এখানে আইটা আসলে কত, আই যদি আমরা প্রাইম ধরি, আই প্রাইম সমান আমরা কত বলতে পারবো, এখানে সাপ্লাই ভোল্টেজ ছিল হচ্ছে 6 ভোল্ট, আগের মতোই, কিন্তু ইকুইভ্যালেন্ট কত ছিল বা তুল্য রোধ কত, আচ্ছা, 0.4 অ্যাম্পিয়ার। তো এখন পরিবর্তনটা কত, এর আই এর মান কত, ডেল আই এর মান কত, আমরা কিভাবে আমরা বের করবো, যে আমাদের 0.4 থেকে মাইনাস করবো 0.24, এখানে অ্যান্সার যত আসবে তত হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। একদম ইজি এই জিনিসগুলো, জাস্ট সিম্পল ভাবে তোমাকে ভাবতে হবে, জটিল ভাবে ভাবলেই সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা, যত সহজভাবে ভাবা যায় তত আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইটাতে কি বলছে, যে চাবি খোলা অবস্থায় 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ঠিক আছে। আচ্ছা, তো চাবি খোলা অবস্থা থাকার অর্থ হচ্ছে আমাদের চাবি খোলা অবস্থা এবং চাবি বদ্ধ অবস্থা, এই দুটোর মধ্যে আমাদের কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে যখন চাবিটা সংযুক্ত হয়, ঠিক আছে, এই অংশটা হচ্ছে আমাদের কি, চাবি খোলা অবস্থায়, তো এই অবস্থায় আমাদের বর্তনটা কিরকম হবে সেটা আমাকে আগে বুঝতে হবে। দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো, যখন এই যে কি বা হচ্ছে চাবিটা খোলা আছে, তার মানে বিদ্যুৎ এই দিক দিয়ে কিন্তু এদিকে এসে কিন্তু বিদ্যুৎটা প্রবাহিত হতে পারবে না, ঠিক আছে। তার মানে বিদ্যুৎ যদি এদিকে প্রবাহিত হইতে না পারে তাহলে একমাত্র একটা রাস্তা আছে, সেটা কোন দিকে, বিদ্যুৎ আসবে ওই দিক থেকে, ঠিক আছে, এদিক থেকে আসবে এবং এদিক দিয়ে চলে যাবে, তাছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। তার মানে আমাদের বর্তমান দিকে আমরা এখন আলাদাভাবে আঁকি, তো এটা তো হচ্ছে কোনো কাজের না এখন বর্তমান সময়, মানে আমাদের গ নাম্বার অনুযায়ী খোলা অবস্থায়, তার মানে রোধ কিরকম হবে, এখানে হচ্ছে 3 ওহম থাকবে,
এবং ওইখানে আমাদের একটা কি থাকবে, বাল্ব থাকবে। ঠিক আছে, তো এই বাল্বটা হচ্ছে কোনো কাজ নাই, এই বাল্বটা দিয়ে কোনো কিছুই যাবে না, বিদ্যুৎ যাবে না, তার মানে এখন এখন হচ্ছে এখানে আমাদের 4 ওভেন, এখানে হচ্ছে আমাদের 12 ভোল্ট, বলে। আচ্ছা, এখন দুই প্রান্তের বিভব পার্থক্য কোন এর? এখানে আছে 3 ওহমের মধ্যে দিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্য। আমরা জানি ভোল্টেজ ডিভাইডার রুল, R3 সরি V3 যদি আমরা বের করি, যে V3, তাহলে আমরা কি বলছি, যার মধ্যে দিয়ে আমরা ইয়ে বের করবো, যার ভোল্টেজ আমরা বের করবো, সেই ভোল্টেজ, সেই রোধের মান, সেই রোধের মান বাই হচ্ছে মোট রোধ, তাহলে 7 মোট ভোল্ট কত, 12 সমান কত, এখানে জাস্ট অ্যান্সার বের করলে চলে আসবে। ঠিক আছে, তো 5.1434, ঠিক আছে, তাহলে V3 এর মান আমরা পাইলাম। তো এটাই কিন্তু আমাকে বের করতে বলছে, একদম এই জিনিস ভোল্টেজ ডিভাইডার রুল আমরা ইউজ করছি জাস্ট। ঘ নম্বরে কি বলা আছে, চাবি কি অন অবস্থায়, মানে চাবিটা যখন লাগানো হবে, তার মানে কি বিদ্যুৎ তখন কোন দিকে প্রবাহিত হবে, দুই দিকেই, এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে ওইদিকে প্রবাহিত হবে, তার মানে দুই দিকে প্রবাহিত হইতেছে, তার মানে আমাদের বর্তনীটা তখন কিরকম হবে, যে এরকম 3 ভোল্ট এদিকে আছে, আর বর্তনীটা এদিকে এরকম হবে। যে আমরা বাতিটাকে এখন রোধে প্রকাশ করলাম, যেহেতু এখানে রোধই প্রকাশ করছে, তার মানে এখন 4 ভোল্ট, এটাও হচ্ছে 4 ভোল্ট, বাতিটা অন যেহেতু আছে, আমরা একবারে লিখলাম বাতি দেখা রাখা, কারণ এখানে কত ভোল্টের সাথে সংযুক্ত করা আছে, এখানে আছে হচ্ছে আমাদের 12 ভোল্টের সাথে সংযুক্ত করা আছে, এটা হচ্ছে আমাদের আই, আই এর মান। তাহলে কোন বাল্বটি বেশি তাপ শক্তি উৎপন্ন করবে, ঠিক আছে, দেখো কোন বাল্বটি বেশি তাপ শক্তি উৎপন্ন করবে, এটা যদি একটু আমাদের কি করতে হবে, প্রত্যেকটার মধ্যে দিয়ে কি পরিমাণ আই যাইতেছে সেটা আমাকে একটা বের করতে হবে। দেখো, আমাদের ঘনম্বরে আমরা যদি বের করি, তাহলে এখানে তুল্যরোধটা আগে বের করি, তুল্যরোধ আসলে কত আসবে, এই দুইটা যদি সমান্তরালে আসে, সমান্তরালে থাকলে, দেখো একই সমান্তরালে যুক্ত থাকা, যদি রোধগুলো একই হয়, দুইটা রোধ একই হলে, তাহলে এটা আর আসলে কত করে হবে, আর 4 × 4 + 4, 16/8, তার মানে এখানে আসবে 3, তাহলে 2 + 3, ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 3, এখানে আসবে হচ্ছে 2, ঠিক আছে, এখানে 3 ভোল্ট ছিল, এখানে হচ্ছে 2, ঠিক আছে, এখানে হচ্ছে 12 ভোল্ট, এখানে ছিল হচ্ছে আই। এখন আমাকে যে মূল তড়িৎ প্রবাহ কত, তার মানে এই দুটো যোগ করলে আমাদের আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ আসবে, যে আর ইকুইভ্যালেন্ট কত, তুল্য রোধ হচ্ছে 5 ওহম, তাহলে আই সমান কত, আই সমান হচ্ছে আমাদের 12/5, ঠিক আছে, 12/5, 12/5 আমাদের কত, 2.77 অ্যাম্পিয়ার, কারণ এটা আমরা বুঝলাম। কথা হচ্ছে এই আইটাই কি, আমাদের এই 3 ওহমের মধ্যে দিয়ে যাবে, কারণ শ্রেণীতে সংযুক্ত থাকলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কি একই, এদিক দিয়ে যত ঢুকবে তত কি বের হয়ে যাবে। এইখানে আশা করা আছে রাস্তা আছে ভিন্ন, ঠিক আছে, তো এখানে যদি রাস্তার ভিন্ন থাকে, তার মানে আমাদের কিভাবে বের করতে হবে, এখানে আমাদের প্রথমত কারেন্ট বের করতে হবে আমাকে, যেহেতু এইখানকার এবং এইখানকার কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে, কারণ কারেন্ট ছাড়া তো আমরা কারেন্ট বের করতে পারবো না, আইএস আর আরটি দিয়ে করবো আমরা, ঠিক আছে। তখন সেটা যদি হয়, তো এখন আমরা দেখি, আই আমরা কিভাবে, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো, এখানে কারেন্ট ঢুকতেছে কত, কারেন্ট ঢুকতেছে 2.77, হ্যাঁ 2.77 অ্যাম্পিয়ার, তাহলে I4 এর জন্য, মানে I4 এ কত ঢুকতেছে, আমরা কিভাবে বের করবো, দেখো সমান্তরালে যেগুলো থাকবে, তো যেটার মধ্যে দিয়ে আমরা, যেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে চাইতেছি, সেটা পাবে, অন্য যেটা থাকবে সেটার মান আমাকে লিখতে হবে, তার মানে আমাদের I4 এর মধ্য দিয়ে চিন্তা করতেছি যে I4 এর মান বের করবো, কিন্তু কিন্তু আমাদের দিতে হবে এখানে, রোধের মান দিতে হবে এটা, তার মানে এখন নিচে থাকবে হচ্ছে ওই দুটার যোগফল, ঠিক আছে। আচ্ছা, ওটা কি আমরা ভুল করছি নাকি, এখানে 2 ওহম ছিল সম্ভবত, আচ্ছা আমি মনে হয় একটু আচ্ছা দেখো, আমি ভুল করছি, যেহেতু এখানে আবার এটাকে সবকিছু ঠিকঠাক করে বসানোটা একটু জটিল হয়ে যাবে, যেহেতু মানে প্রসেসটা ঠিক থাকলে হয়েছে, ঠিক আছে, আমি আপাতত একটু 2 করে দিলাম, তো বুঝতে সুবিধা হবে, তার মানে এখানে যদি 2 থাকে, তার মানে 4 ভোল্টের জন্য এখানে হবে 2, তাহলে 4 প্লাস হবে 2, ঠিক আছে, এটা যত আসবে তত, তারপর I2 এর জন্য আসবে, I2 যখন আমরা ইউজ করবো, তখন উপরে আসবে 4 প্লাস 2 ইন্টু, এখানে ছিল I, তারপরে ইন্টু আই সমান I2 এর মান আসবে, তার মানে কি, আমরা জাস্ট হিট প্রত্যেকটার জন্য বের করবো কোন সূত্র অ্যাপ্লাই করে, I² RD, ঠিক আছে।
এই সূত্র অ্যাপ্লাই করে প্রত্যেকটার জন্য এইচ এর মান বের করবো বা কি পরিমাণ তাপ উৎপন্ন করে এটার মান বের করে আমরা দেখাবো যে কোনটা তাপের পরিমাণ কি বেশি বা কোনটা তাপ বেশি উৎপন্ন করবে। তারপরে না জানাবে 10 সেকেন্ডে 2 ওহম 2 ওহমে উৎপন্ন তাপের পরিমাণ কত। দেখো এখানে আমাকে কি বলা আছে, 2 নম্বরে উৎপন্ন তাপের পরিমাণ আমাকে বের করতে হবে। একটু আগের ম্যাথেই কিন্তু আমরা কি করলাম, উৎপন্ন তাপের পরিমাণ বের করলাম। আমাকে উৎপন্ন, আমার সবসময় মনে রাখবো যখনই উৎপন্ন তাপের মান আমাকে বের করতে হবে কোনো একটা রোধের মধ্য দিয়ে, তার মানে সূত্রটা হচ্ছে I² R T। ঠিক আছে? তো এখানে আইটা হচ্ছে ওই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান, আর আরটা হচ্ছে ওই রোধ, এবং টি তো আমাদের দেওয়া আছে এখানে 10 সেকেন্ড। ঠিক আছে? তো রোধ দেওয়া আছে 2 ওহম। আই এর মানটা আমাকে বের করতে হবে, এই যে আই এর মান। তো এই আই এর মান আসলে কোনটা সবসময় মনে রাখবে, শ্রেণীতে যুক্ত থাকে এটা যদি আই হয়, তো এর মধ্যে দিয়ে কিন্তু আই ঢুকে কিন্তু এর মধ্যে থেকে আই বের হয়েছে। তার মানে কি, আমরা যদি পুরো বর্তনীর আই এর মানটা বের করতে পারি, এগুলোরে বের করে আই এর মানটা বের করতে পারি, তো সেই আই এর মানটা এখানে বসাবো, জাস্ট এইচ এর মান বের হবে বলে। কারণ আর এর মান জানা আছে, টি এর মান এখানে জানা আছে, এটা কোনো ডাইট গাছ থাকবে, তোমরা একটু ট্রাই করে দেখো, কিন্তু একটু আগে এই ম্যাথটা আমি করাইছি হয়ে যাবে। আচ্ছা, তারপর এখন 6 নম্বরে আমরা যাই। 6 নম্বরে কি বলা আছে, এ ও বি বিন্দুর মধ্যে, এ এবং বি বিন্দুর মধ্যে 40 ওয়াট 100 ভোল্টের একটি বাল্ব শ্রেণীতে স্থাপন করলে ইহা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কি না, এটা আমাকে দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু দেখি। উম, আমাদের এখানে আমরা যে বর্তনীটা আঁকি, যে এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে বর্তনীটা কিরকম হবে। দেখো বর্তনীটা এখানে হবে 6 ওহম, এখানে ছিল 2 ওহম, এখানে ছিল 4 ওহম। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আমাদের কি ছিল হচ্ছে 105 ভোল্ট, তাই না? আচ্ছা, তো তারপর এই যে এ এবং বি এভাবে ছিল, এ এবং বি এভাবে ছিল। তো এর মাঝখানে কি আসলে যুক্ত করা হয়েছে কি, এর মাঝখানে যুক্ত করা হয়েছে আর, মানে এখানে রোধটা তো আমরা জানি না, তো একটা বাল্ব থাকার অর্থ কি? কারণ অবশ্যই রোধ আছে, তার মানে আমাদের এই রোধটা আমরা কল্পনা করলাম, এখানে সেই রোধটাকে আমরা বললাম হচ্ছে আর। ঠিক আছে? রোধটাকে বললাম আমরা আর, এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান হচ্ছে আই। ঠিক আছে? বাল্বে আসলে কি ক্ষমতা দেয়া আছে এবং কি দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে। আচ্ছা, ক্ষমতা এই সূত্রটা আমরা কি কি জানি, ক্ষমতার সূত্র পাইছিলাম হচ্ছে I² R ইন আই, আরেকটা সূত্র হচ্ছে V² বাই আর। আচ্ছা, আমরা এখানে একটা অজানা মান আমরা জানি, এখানে হচ্ছে আর এর মানটা আমরা জানি না, এই বাল্বের আর টাকাটা। আচ্ছা বলো তো, এই বাল্বের পি দেয়া আছে, ভি দেয়া আছে, শুধু দেয়া নাই আর, তার মানে এখান থেকে কি আমরা এখন দৌড় করতে পারবো না, পি ইকুয়াল টু V²বাই আর, ইকুয়াল টু V² বাই হচ্ছে আর। এখান থেকে আমরা কিন্তু কিসের মান বের করে নিয়ে আসতে পারবো, আর এর মান বের করে নিয়ে আসতে পারবো। আর সমান হচ্ছে V², মানে কত, ভি দেয়া আছে এখানে কত দেখি আমরা, 100, 100² বাই হচ্ছে পি, কত, 40। ঠিক আছে? সুতরাং আর সমান কত, 250 ওহম, এটা আমরা পাইলাম। তো বর্তমান বলতে এখন দেখো, আমরা যদি এটা মান বের করতে পারি তাহলে কি বর্তনীর তুল্য রোধ বের করতে পারবো না? তাহলে এখানে আমরা কি বের করলাম, এখানে আর এর মানটা আমরা কত বুঝলাম, 250 ওহম, তাই না? এখন পূর্ণ রোধটা আমাদের কি বের করতে হবে, পূর্ণ রোধটা আগে আমরা বের করি না। আর এর দুই ফেরন কত হবে, দেখো এই যে এই দুটা হচ্ছে সমান্তরালে আছে, তাহলে এই দুটাকে আমরা আলাদাভাবে, এই দুইটা সমান্তরালে আছে এবং এর সাথে আবার এই দুইটা কি শ্রেণীতে যুক্ত আছে, তার মানে এই সমান্তরালটা আগে বের করি। 6 × 4 তাই হচ্ছে 6 + 4 সমান্তরালে বের করলাম। তো এটার সাথে কি যুক্ত আছে, 2 এবং 250 শ্রেণীতে যুক্ত আছে। এখান থেকে আর ইকুইভ্যালেন্টের মান কত আসবে, আর ইকুইভ্যালেন্টের মান আসবে হচ্ছে তোমার, আচ্ছা, সরাসরি আমরা এই মানটা কেটে গিয়ে বসাবো, আর ইকুইভ্যালেন্টের মান তাহলে এখন আমাদের আই সমান কত পাবো আমরা, আই সমান হচ্ছে ভি বা 105 বাই নিচে কত থাকবে, 6 × 4 বাই হচ্ছে 6 + 4 প্লাস 2 প্লাস হচ্ছে 250। দেখো পুরোপুরি ক্যালকুলেটরে একবার আমি বসাই দেবো, ক্যালকুলেটর বসালে ওর মান হবে 0.413 অ্যাম্পিয়ার। ঠিক আছে?
আচ্ছা, আই এর মান যদি আমরা পাই, আচ্ছা, যে প্রশ্ন বলছে কি, যে বাল্ব শ্রেণীতে স্থাপন করলে ইহা পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে কি না সেটা আমাকে বের করতে হবে। এখন আই এর মান আমরা জানি যে বর্তনীটা যখন যুক্ত করলাম তখন আসলে আই এর মানটা কত আসে, সেই কি আই এর মানটা আমরা বের করলাম যে এই ইয়েটা যখন আমরা শ্রেণীতে যুক্ত করবো তখন আসলে শ্রেণীতে যুক্ত করলে এই বাল্বের মধ্যে দিয়ে এই পরিমাণ বিদ্যুৎ পরিমাণ হবে। তো সেখান থেকে আসলে তাপটা কত উৎপন্ন হবে বা বাল্বের আসলে ক্ষমতা আদৌ ঠিকঠাক ভাবে এখানে কাজ করতেছে কিনা, যে বাল্বের যে পরিমাণ তার উজ্জ্বলতা দেওয়ার সক্ষমতা আছে সেটা আসলে পুরোপুরি সে দিতে পাইতেছে কিনা সেটা আমরা বের করি। ক্ষমতা আসলে কিভাবে বের করি, আই স্কোয়ার আর দ্বারা। আই স্কোয়ার আসলে কত, এখানে 0.4 থ্রি স্কোয়ার ইন্টু আর আসলে কত, আর হচ্ছে 250 সমান কত, যা হচ্ছে 42.64 ওয়াট, যেটা কিনা 40-এর থেকে কিন্তু বেশি। ঠিক আছে, বাল্বের মধ্য দিয়ে আসলে কি সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হইতেছে না, বাল্বের মধ্য দিয়ে হচ্ছে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কত, এই যে আমরা জানি ই সমান হচ্ছে ভিআই। তো এখন আই সমান আমরা কত জানি, পি বাই হচ্ছে ভি। তাহলে পি কত ছিল বাল্বের, 40, ভি কত ছিল 100, তাহলে এখন ছিল হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের ওই বাল্বের মধ্য দিয়ে আসলে তড়িৎ প্রবাহের মান কত হওয়ার কথা ছিল, তড়িৎ প্রবাহের মান কত হওয়ার কথা ছিল হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার, কিন্তু আসলে কত হইতেছে 0.413, এটার সাথে কিন্তু বেশি। তার মানে যদি এটা বেশি হয়, যে আমাদের যতটুকু হওয়ার কথা ছিল তার থেকেও কিন্তু বেশি হইতেছে, তার মানে বর্তমানে রয়েছে পরিপূর্ণ, কিন্তু মানে পরিপূর্ণ থেকেও কিন্তু বেশি পাইতেছে, তার মানে তার সহ্য ক্ষমতা আমাদের পাওয়ার, অর্থাৎ এখানে পাওয়ার যতটুকু দেওয়া আছে সেই অনুযায়ী আসলে তার কারেন্টের ধারণ ক্ষমতা বা সে সহ্য করতে পারে 0.4 অ্যাম্পিয়ারের কারেন্ট। কিন্তু আমাদের আসলে কারেন্টটা বের হচ্ছে কত, 0.413, তার মানে 0.4 এর থেকেও কিন্তু বেশি। তার মানে একটা কোনো একটা লাইট তার সক্ষমতার উপরে কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু আমাদের সহ্য করতে পারবে না কখনো। তার মানে এই লাইটটা আসলে কি হবে, লাইট নষ্ট হবে বা ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে। ওকে, আচ্ছা আমরা বুঝলাম। তবে সেটার পর আমরা প্রত্যেক বাতির ফিলামেন্টের রোধ আমাকে বের করতে বলছে। আচ্ছা দেখো, বাতির ফিলামেন্টের রোধ বের করতে বলছে, আমরা একটু আগে যে ম্যাথটা করলাম সেম ডিজাইন, এখানে এই বাতির ক্ষেত্রে তুমি লক্ষ্য করো 60 ওয়াট, ঠিক আছে। আর পি সমান কি জানো, ভি স্কোয়ার বাই হচ্ছে আর টু, কারণ ভি এ বাই হচ্ছে আর টু, ভি স্কোয়ার বাই ভি রো স্কোয়ার বাই হচ্ছে আর টু, 60 ওয়াট। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো, আমি যদি কিন্তু ফিলামেন্টের রোধ বা আর এর মান বের করতে পারবো, কারণটা কি ভি এর মান আমাদের দেয়া আছে 230 ভোল্ট, ঠিক আছে। তো এখন এখান থেকেও সেম ভাবে আমরা বের করতে পারবো ভি এর ক্ষেত্রে, যে ই সমান হচ্ছে ভি ভি স্কোয়ার বাই হচ্ছে আর ভি স্কোয়ার। তাহলে এখান sorry, শুধু আর থাকবে, তো আর বি কি এখান থেকে বের করা যাবে না, অবশ্যই বের করা যাবে যে থ্রি বি স্কোয়ার বাই হচ্ছে পি, সবকিছু মান দেয়া আছে। তার মানে এখান থেকে আমরা কি বের করতে পারবো, আমরা প্রত্যেক বাতির ফিলামেন্টের রোধ বের করতে পারবো। এ বাতি এবং বি বাতি দুইটা বাতি আছে আমাদের, সেখান থেকে বের হয়ে আসবে। আমরা প্র্যাকটিস করার সময় অবশ্যই এগুলো মান বসায় প্র্যাকটিস করবো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের ঘ নম্বর কি বলা আছে, উদ্ভিদ বর্তনীতে আর রোধ অপসারণ করলে, দেখেন ঘ নম্বর, আর রোধ অপসারণ করলে এ ও বি বাতির উজ্জ্বলতা বাড়বে নাকি কমবে, এটা আমাকে দেখতে হবে। দেখেন, আর রোধ অপসারণ করলে কি করতে হবে, হ্যাঁ প্রথমত আমরা যে জিনিসটা আমাদের দেয়া আছে, আচ্ছা আগেরটাতে আর কি আমাকে বের করতে হইতো, এখানে আমাদের আর কে ছিল হচ্ছে 220/60, 220/60, তাই না, প্রত্যেকটার ক্ষেত্রে সেম ছিল। এটা হচ্ছে 806 ইন্টু 6/7, এটা হচ্ছে 806 ইন্টু 6/7, এবং এটা হচ্ছে 6/7। ওকে, আচ্ছা এটা আমরা বুঝলাম। তো পরের ম্যাথে আমরা যেহেতু কাজে লাগতেছে এই জন্য আমরা বের করে নিলাম। তো এখন স্বাভাবিকভাবেই আমাদের কি উজ্জ্বলতা বাড়বে না কমবে এটা আমাকে বের করতে হবে। প্রথম ক্ষেত্রে আমাদের যা হয়েছিল সেটা আমাকে বের করতে হবে, যে যখন আমি অপসারণ করলাম আর তার আগের ঘটনা তো আমাকে দেখতে হবে যে উজ্জ্বলতা কতটুকু ছিল। তার মানে আগের ঘটনা থেকে আমরা কি পাবো, এই যে এরকম একটা
বর্তনী পাবো। এখানে ছিল হচ্ছে কত, 800, 6.6 ভোল্ট, 806.6 ভোল্ট, 6.7, তারপর এটা হচ্ছে 806.6 7, আর এইখানে কি আছে, 403 দেওয়া আছে, 3 ওহম। ঠিক আছে, তো এরা যুক্ত আছে। এর কি বের করতে হবে আমাকে, তুল্য রোধ বের করতে হবে। অবশ্যই আর পি কে বের করতে হবে। আর পি যদি আমরা বের করি, 403 ইন্টু 806.6 7 বাই হচ্ছে 403 প্লাস 806.6 7। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে বের হয় 268.74 ওহম। ঠিক আছে, এখান থেকে V1 এর মান আমরা বের করতে পারবো। V1 সমান কত, 806.6 7। আমরা জানি V1 কিভাবে বের করতে হবে, যার মান আমরা বের করবো কি, যার ভি আমরা বের করবো তার মান বাই হচ্ছে নিচে থাকবে। এই দুইটাই যোগ করতে হবে, সমান্তরালে যা আছে সেগুলো যোগ করতে হবে। কত যুক্ত আছে, 403, এবং তার সাথে গুণ থাকবে কত, 220 ভোল্ট, যেহেতু 220 ভোল্ট মানে আমাদের দেয়া আছে। আচ্ছা, তো তাহলে V1 এর মান কত আসলো এখানে, V1 এর মান আমাদের আসলে হচ্ছে 165.023 ভোল্ট। ঠিক আছে, এবং V2 এখানে কত আসে, V2 এখানে কত পাবো আমরা, দেখো আমাদের মোট ভোল্ট কত ছিল, মোট ভোল্ট কিন্তু 220 ভোল্ট আছে, এখানে সাপ্লাই আমাদের ব্যালেন্স কত, 220 ভোল্ট। ঠিক আছে, তো মোট ভোল্টেজ যেগুলো এখানে ব্যবহার করা হচ্ছে কতটুকু, 165.023। তার মানে ভিটা আমরা কত পাবো, দেখো আমাদের এখানে ভিটা আমরা কত পাইতেছি, 320 মাইনাস V1, এখান থেকে পাবো হচ্ছে 52.977। ঠিক আছে, যদি আমরা তাই এখান থেকে P1 আমরা কিভাবে বের করবো, তো P1 সমান হচ্ছে V1 স্কোয়ার বাই হচ্ছে আর, V1 স্কোয়ার বাই হচ্ছে আর, তারপর 165.023 বাই হচ্ছে 800.6 76, সরি ওয়াট। আর P2 কত পাবো আমরা, V1 স্কোয়ার, সরি V2 স্কোয়ার বাই হচ্ছে আর, এখানে কত পাবো আমরা, 3.746 ওয়াট। আসলে এটা আমরা কিভাবে বের করতে পারবো, দেখো এখানে পাবো হচ্ছে 54.977 তাই হচ্ছে 806.67 ইকুয়াল টু কত, 3.746 ওয়াট। ঠিক আছে, যখন আমরা রোধ অপসারণ করবো, এখন আমাদের কি, রোধ যখন অপসারণ করবো, এতক্ষণ রোধ যখন ছিল তখন, রোধ অপসারণ করলে, রোধ অপসারণের পর, রোধ অপসারণের পর কি ঘটবে, দেখ সেটা চিত্র কিরকম হবে সেটা আগে দেখবি, এরকম হবে, এটাও 806.67, এটাও 806.67। ঠিক আছে, তো এখানে যুক্ত থাকবে কত ভোল্ট, 220 ভোল্ট। ঠিক আছে, 220 ভোল্ট। তো ইজিলি কিন্তু আমরা ভোল্টেজ ডিভিডার রুল দ্বারা কিন্তু V1 এবং V2 বের করতে পারবো ইজিলি। ঠিক আছে, এবং এইটার পি যত হবে, P1 ধরলে এটা P2 ধরলে P1 P2 সমান হবে, P1 এবং P2 সমান হবে। সমান কিভাবে হবে, আমরা ভি এর মান আগে বের করবো, V1 এর মান কত হবে, V2 এর মান বের করবো, এবং এটা আমরা বুঝতেছি যে দুইটা যখন রোধ সমান থাকে, এখানে এই ভি এর অর্ধেকটা এখানে ক্ষয় হবে, বা এই অর্ধেকটা এখানে ড্রপ হবে, এখানে বাকিটা ড্রপ হবে। তার মানে আমাদের এইখানে হচ্ছে আমাদের V1 হচ্ছে এবং V2 সমান, যেটা হচ্ছে 220 ভোল্টের অর্ধ। ঠিক আছে, 110 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি, যে V1 স্কোয়ার বা V2 স্কোয়ার বা V স্কোয়ার, অথবা সরাসরি আমরা দিই 110 স্কোয়ার বাই কত, 806.67। তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে, 15 ওয়াট। ঠিক আছে, 15 ওয়াট। তো তার মানে এখান থেকে আমরা কিন্তু ডিফারেন্সটা তৈরি করতে পারছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি আমরা পি প্রাইমের বেলাতে ধরি, P1 কত ছিল আমাদের, P1 ছিল হচ্ছে 33.76, এবং P1 কিন্তু বড় ছিল, P1 প্রাইমের থেকে বড় ছিল, কিন্তু আবার কি এখানে P2 ছোট, P প্রাইম টু এর থেকে, P2 প্রাইমের থেকে ছোট আছে।
ঠিক আছে? তো এগুলো জাস্ট তুলনা করে আমরা দেখাবো কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আশা করা যায় এর মধ্যে থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আসে, ওই যে আমাদের আম, বাল্ব কিংবা রোদের মধ্যে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে বা কার উজ্জ্বলতা বেশি, তারপর হচ্ছে আমাদের কোনটার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হইতেছে বা হইতেছে বীজ রিলেটেড যে জিনিসগুলো, এগুলা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি ওই ম্যাথ গুলা, আশা করা যায় আমাদের ইনশাল্লাহ পরীক্ষায় এগুলোর মধ্যেই কমন পাবে।